হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে। সেকেন্ড চ্যাপ্টার কি? পরমাণুর গঠন। পরমাণুর গঠন আগে পড়তে হলে ভালো করে লক্ষ্য রাখতে হবে পরমাণুটা কি সেটা বলে দিয়েছিলাম। পরমাণুর মধ্যে কি কি থাকে সেটা আমরা ডাল্টনের পরমাণুবাদ অনুসারে পড়েছি, তার কিছু তত্ত্ব ছিল। এবারে দেখো পরমাণুর গঠনটা ভালো করে পড়তে হবে, কারণ ক্লাস 12-এ পুরো পরমাণুর গঠন দিয়ে অনেক ইলেকট্রন বিন্যাস রয়েছে, অনেক কিছু রয়েছে। 12-এ বিশেষ করে কাজে লাগবে পরমাণুর গঠন চ্যাপ্টার, একদম ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভালো করে লক্ষ্য রাখবে। এই পরমাণুর গঠন থেকে 12-এ প্রত্যেকটা প্রায় চ্যাপ্টারে অনেক কিছু রয়েছে। এবারে দেখো পরমাণুর গঠন, প্রথমে কি আসতে হবে? পরমাণু কাকে বলা হয়? পরমাণুটা কি? ওই যে কোনো পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হবে পরমাণু। এবারে ক্ষুদ্রতম কণা পরমাণু পেয়ে যাচ্ছি। পরমাণুর মধ্যে কি কি রয়েছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। যেখানে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ এবং নিউট্রন নিস্তড়িত। এবারে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে আবিষ্কার হয়েছে বা কিভাবে সেগুলো আমরা বলছি যে এই কোণাটা ইলেকট্রন, এই কোণাটা নিউট্রন, এই কোণাটা প্রোটন, সেটা ভালো করে লক্ষ্য করো। প্রথমে চলে আসবো ক্যাথোড রশ্মি। দেখো ক্যাথোড রশ্মি কাকে বলা হবে? ক্যাথোড রশ্মি হচ্ছে যদি যে কোনো একটা আবদ্ধ কাঁচনলের মধ্যে কি করা হবে? নিম্ন চাপে একটা গ্যাস রাখা হবে। এরপর তাতে তড়িৎ প্রবাহ চালনা করলে সেই, আমরা কি জানি যে তড়িৎ প্রবাহ মানে ক্যাথোড থাকবে নিশ্চয়ই দুটো তড়িৎদ্বার থাকবে। তড়িৎদ্বার রেখে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয়, দেখা যাবে ক্যাথোড থেকে এক প্রকার রশ্মি অ্যানোডের দিকে যাচ্ছে। এই ঘটনাটাকে বা এই ক্যাথোড থেকে যে রশ্মিটা যাচ্ছে অ্যানোডের দিকে, এই রশ্মিটাকে বলা হচ্ছে ক্যাথোড রশ্মি। তাহলে দেখো, দুই প্রান্তে ধাতব তড়িৎদ্বারযুক্ত আবদ্ধ কাঁচনলের মধ্যে গ্যাসকে নিম্নচাপে রেখে তড়িৎ প্রবাহ চালনা করা হলো। তাহলে গ্যাসটাকে নিম্নচাপে রাখা হচ্ছে। এই দেখো দুই প্রান্তে ক্যাথোড অ্যানোড রয়েছে, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে নেগেটিভ তড়িৎদ্বার কি হয়? ক্যাথোড। পজিটিভ তড়িৎদ্বার কি হয়? অ্যানোড। তাহলে দেখো নিম্নচাপে রাখা হয়েছে, ধরে নিচ্ছি যে কোনো একটা গ্যাস, এটা ধরে নিচ্ছি হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসকে নিম্নচাপে রাখা হচ্ছে এইখানে। হাইড্রোজেন গ্যাসকে নিম্নচাপে রেখে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক প্রকার রশ্মি নির্গত হয়, যাকে কি বলা হবে? ক্যাথোড রশ্মি। এবারে ক্যাথোড রশ্মিটা কি কণার স্রোত বা কি রকম, কি কণা দ্বারা গঠিত? একটা রশ্মি তো কণা দ্বারা গঠিত, তাহলে ক্যাথোড রশ্মি কি কণা দ্বারা গঠিত সেটা দেখতে হবে। দেখো কিভাবে ক্যাথোড রশ্মিটা উৎপন্ন হচ্ছে। কিভাবে উৎপন্ন হচ্ছে? প্রথমে কি করা হচ্ছে, এইখানে তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে, তখন কি হয়, এই যে ক্যাথোড প্লেট, এই ক্যাথোড প্লেট থেকে বা ক্যাথোডের যে ধাতব পাত, এই ধাতব পাত থেকে কি হয়? ইলেকট্রন মুক্ত হয়। ক্যাথোডের ধাতব পাত থেকে কি হবে? ইলেকট্রন মুক্ত হবে। ইলেকট্রন মুক্ত হওয়ার পর সে গ্যাসের মধ্যে বিচরণ করবে। গ্যাসের মধ্যে দিয়ে ইলেকট্রন যখন মানে মুভমেন্ট করবে, অর্থাৎ যাবে, গতিশীল হবে, তখন গ্যাসের যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুর সঙ্গে ধাক্কা খাবে। এই পরমাণুর সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে, এইখানে গ্যাসের পরমাণু রয়েছে, পরমাণুর সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে কি হবে? সেই পরমাণু থেকে ইলেকট্রন বাইরে নির্গত হবে। তাহলে দুটো ইলেকট্রন পাচ্ছি, একটা কি গ্যাসের পরমাণুর ইলেকট্রন, গ্যাসের পরমাণুর ইলেকট্রন, আর একটা ইলেকট্রন গিয়েছিল এই ধাতব পাত থেকে নির্গত হয়েছে ইলেকট্রন, যার জন্য গ্যাসের পরমাণু ইলেকট্রন বর্জন করছিল। তাহলে আরেকটা কি ধাতব পাত মানে ক্যাথোড পাতের ইলেকট্রন, ক্যাথোড পাতের ইলেকট্রন। এই দুটো ইলেকট্রন মানে দুটো ইলেকট্রন বলতে দুই প্রকারের ইলেকট্রনগুলি যখন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ধাবিত হবে, তখন তাকেই বলা হচ্ছে ক্যাথোড রশ্মি। কেন অ্যানোডের দিকে যাচ্ছে? অ্যানোডটা পজিটিভ, তাহলে নেগেটিভ সবসময় কোন দিকে যাবে? ইলেকট্রন নেগেটিভ, নেগেটিভ সবসময় কোন দিকে যাবে? পজিটিভের দিকে যাবে। এই জন্য এই ইলেকট্রনগুলি পজিটিভ মানে ধাতব তড়িৎ, পজিটিভ ধাতব তড়িৎদ্বার কি? অ্যানোড। অ্যানোডের দিকে যখনই যাবে সে একটা স্রোতের মতো যাবে। এই স্রোতটাকেই বলা হচ্ছে কি? ক্যাথোড রশ্মি। দেখো কি লেখা আছে, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ক্যাথোড থেকে ইলেকট্রন মুক্ত হয়ে গতিশীল হয়, একটু আগে বলেছি, এবং গ্যাসের মধ্য দিয়ে যাওয়ার সময় গ্যাসীয় পরমাণুর সঙ্গে ধাক্কা খায়। এর ফলে গ্যাসীয় পরমাণু থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ইলেকট্রন অ্যানোডের দিকে ধাবিত হয়। তাহলে ইলেকট্রনের কি স্রোত? এই ইলেকট্রনের স্রোত লিখে দিতে পারো। এই ইলেকট্রনের স্রোত কোন দিকে ধাবিত হবে? অ্যানোডের দিকে ধাবিত হবে, যেটাকে কি বলা হচ্ছে?
ক্যাথোড রশ্মি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। এবারে কিভাবে বুঝবো যে এটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে? দেখা যাবে এই যে একদম শেষের প্রান্তে কাঁচ নলের এদিক প্রান্ত আছে, এদিক প্রান্ত আছে, এই যে শেষের প্রান্তে এক ধরনের সবুজ বর্ণের প্রতিপ্রভা সৃষ্টি, মানে সবুজ বর্ণের একটা আলোক বিন্দুর উৎপন্ন হবে, এখানে আলোকের একটা পটি উৎপন্ন হবে, প্রতিপ্রভা দেখাবে। তাহলে এর ফলে আমরা বুঝতে পারবো যে রশ্মিটা কোন দিকে যাচ্ছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ওই ইলেকট্রনের সূত্রা বা রশ্মিটা যাচ্ছে। এরপরে চলো কিভাবে পরমাণুর মধ্যে ধাক্কা খেয়ে পরমাণু ইলেকট্রন ত্যাগ করছে সেটা একটু লক্ষ্য করো। এবারে দেখো কিভাবে ইলেকট্রনটা, মানে ওই ধাতব পাতের যে ইলেকট্রন গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিভাবে পরমাণুগুলিকে আয়নিত করছে লক্ষ্য করো। প্রথমে ইলেকট্রনটা কোথা থেকে আসছে, এই ক্যাথোড পাত থেকে আসছে এই ইলেকট্রন, এর মধ্যে বিচরণ করছে ইলেকট্রন, ক্যাথোড পাত থেকে ইলেকট্রন। ইলেকট্রন এই গ্যাসের মধ্যে যাওয়ার পর গ্যাসের কি অণু থাকে, ধরো হাইড্রোজেন গ্যাস ধরা আছে, তাহলে H2 এরকম অণুগুলো পরস্পর যুক্ত হয়ে একটা গ্যাস গঠন করছে। তখন ইলেকট্রন কি করবে, এই অণুতে গিয়ে ধাক্কা খাবে। H2 কি রকম আছে, H সিঙ্গেল বন্ড H হিসাবে আছে, অণুতে গিয়ে ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে এই যে বন্ড ছিল বন্ডটা ভেঙে যাবে। H সিঙ্গেল বন্ড H ছিল, এক বন্ধন H, এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে H প্লাস H হয়ে যাবে। তখন কি হবে, এই যে হাইড্রোজেন পরমাণুতে তৈরি হবে, পরমাণুতে পরিণত হবে। এই ইলেকট্রনের কিন্তু ধাক্কা খাওয়ার পরেও শক্তি কমছে না, এই ইলেকট্রন আবার কি করবে, ব্যাকে এই পরমাণুর সঙ্গে ধাক্কা খাবে। তাহলে পরমাণুর সঙ্গে আবার ধাক্কা খাচ্ছে, পরমাণুর সঙ্গে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে পরমাণু ইলেকট্রন বর্জন করে দিচ্ছে। তাহলে পরমাণু কিসে পরিণত হচ্ছে, ধনাত্মক আধানে পরিণত হচ্ছে, আর ইলেকট্রনটা কি করছে, বর্জন করে দিচ্ছে। এই যে ইলেকট্রন ছিল, এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন, অর্থাৎ এই দুটো প্রকারের ইলেকট্রনের সমন্বয়, এই দুটো ইলেকট্রন মানে কি একই কণা, তাহলে একই কণাগুলি ধীরে ধীরে কি হচ্ছে, একই নেগেটিভ চার্জ যুক্ত কণাগুলি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। যেহেতু কণাগুলি নেগেটিভ চার্জ, তাহলে এর থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি ক্যাথোড রশ্মি কি হয়, নেগেটিভ চার্জ যুক্ত কণা, এবং যাকে বলা হবে ইলেকট্রন। দেখো তাহলে ক্যাথোড রশ্মিটা কি হলো, নেগেটিভ চার্জ যুক্ত কণার স্রোত, যাকে আমরা ইলেকট্রন বলবো। সেটা কিভাবে হয়েছিল একটু ব্যাখ্যা করা আছে। এবারে দেখো অ্যানোড রশ্মি কিভাবে উৎপন্ন হচ্ছে। অ্যানোড রশ্মিটা কি, অ্যানোড রশ্মি হচ্ছে ওই একই রকম, যদি আবদ্ধ কাঁচ নলের মধ্যে নিম্নচাপে কোনো গ্যাসকে রেখেছি, কি গ্যাসকে রেখেছি, ধরে নেওয়া হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে গ্যাসকে রাখার পর যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয়, দুটো তড়িৎদ্বার রয়েছে ক্যাথোড অ্যানোড, আমি তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে। তড়িৎ প্রবাহ চালনা করার সঙ্গে সঙ্গে একই রকমভাবে কী হবে, যে ক্যাথোডের যে প্লেট ছিল তার থেকে ইলেকট্রন বাইরে নির্গত হবে, এবং ইলেকট্রন বাইরে নির্গত হওয়ার পর সে গ্যাসের মধ্যে বিচরণ করবে। তখন গ্যাসীয় পরমাণুর সঙ্গে অণুগুলির সঙ্গে ধাক্কা খাবে, অণুগুলিকে পরমাণুতে বিভাজিত করবে, আবার সেখান থেকে পরমাণু থেকে কী করবে, ইলেকট্রনকে বাইরে বের করবে। তাহলে দেখো যখন গ্যাসীয় পরমাণু ইলেকট্রন বর্জন করবে তখন সে কিসে পরিণত হবে, ক্যাটায়নে পরিণত হবে। তাহলে ভালো করে লক্ষ্য করো, দুই প্রান্তে ধাতব তড়িৎদ্বারযুক্ত আবদ্ধ কাঁচ নলের মধ্যে গ্যাসকে নিম্নচাপে রেখে তড়িৎ প্রবাহ চালনা করা হলো। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে এক প্রকার রশ্মি নির্গত হয়, যাকে কি বলা হবে, অ্যানোড রশ্মি। কি ব্যাপার ঘটছে, এইখানে কি করা হচ্ছে, তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে। এটা নেগেটিভ প্রান্ত মানে ক্যাথোড, এটা পজিটিভ প্রান্ত মানে অ্যানোড। তাহলে ব্যাটারি যুক্ত করে তড়িৎ প্রবাহ চালনা করলে কি হবে, এইখানে ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গত হবে। তাহলে ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গত হলো। ইলেকট্রন কি করবে, এই যে গ্যাস আছে এখানে হাইড্রোজেন গ্যাস রয়েছে, এই পজিশনে ধরে নিচ্ছি হাইড্রোজেন গ্যাস রয়েছে, তাহলে গ্যাসের কণাগুলির সঙ্গে ইলেকট্রন ধাক্কা খাবে। একই রকম ভাবে হাইড্রোজেন এরকম থাকবে, তাহলে বন্ড ভাঙবে, H প্লাস H হবে। এখানে আবার ইলেকট্রন এখানে ধাক্কা খেলো, আবার ইলেকট্রনের এনার্জি লস হবে না, সে আবার পরমাণুতে ধাক্কা খাবে, পরমাণু থেকে আবার কি হবে, H প্লাস প্লাস হবে। তাহলে এই যে H প্লাস এটা কি হবে, প্রোটন হিসাবে মানে প্রোটন কণা হিসেবে থাকবে, এটা যদি পজিটিভ হয়েছে পজিটিভ কণা হিসেবে থাকবে। আর ইলেকট্রনগুলো স্রোত আকারে কোন দিকে চলে আসবে, অ্যানোডের দিকে, কারণ নেগেটিভ চার্জ যুক্ত কণা পজিটিভের দিকে যায়, তাহলে অ্যানোডের দিকে ধীরে ধীরে চলে আসবে ইলেকট্রনের স্রোত। এই ইলেকট্রনের স্রোত কি চিহ্ন দেখানো হয়েছে, ইলেকট্রনের স্রোত এদিকে আসছে। আর প্রোটন কণাগুলো এই হাইড্রোজেন গ্যাস থেকে যে প্রোটন নির্গত হচ্ছে H প্লাস, সেটা কোন দিকে যাবে, সেটা পজিটিভ চার্জ, নিশ্চয়ই পজিটিভের দিকে আসবে না, নেগেটিভের দিকে যাবে। এই জন্য অ্যানোড থেকে ধরো এগুলো এখানে গ্যাস ছিল, তাহলে এখানে H প্লাস উৎপন্ন হয়েছে, এখানে H প্লাস উৎপন্ন হয়েছে, তাহলে এগুলো কি হবে, আস্তে আস্তে কোন দিকে যাবে, এই ক্যাথোডের দিকে যাবে। এবং ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করা হচ্ছে এই প্রসেসের ক্ষেত্রে। ছিদ্রযুক্ত ক্যাথোড মানে কি, H প্লাস আয়নগুলো ছিদ্রযুক্ত ক্যাথোড দিয়ে এই ক্যাথোডের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যাবে, H প্লাস আয়ন বাইরে বেরিয়ে যাবে। তাহলে দেখো
অ্যানোড থেকে ক্যাথোডের দিকে একবার পজিটিভ রশ্মি নির্গত হচ্ছে এবং ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রনের স্রোত আসছে। তাহলে এই অ্যানোড থেকে যে ক্যাথোডের দিকে পজিটিভ কণার স্রোতটা যাচ্ছে এটাই হচ্ছে কি রশ্মি? অ্যানোড রশ্মি। কারণ কি? সেটা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে। তাহলে এর ফলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যে রশ্মিটি যাচ্ছে সেটা হচ্ছে পজিটিভ কণার স্রোত, যাকে কি নাম দেওয়া হবে? প্রোটন। তাহলে প্রোটন সবসময় কি হবে? অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে, প্রোটনের যে কণার যে স্রোতটা। এরপরে দেখো, তাহলে এটাই লেখা আছে ক্যাথোড থেকে ইলেকট্রন মুক্ত হয়ে গ্যাসের পরমাণুর সঙ্গে ধাক্কা খায়, এই অণুর সঙ্গে ধাক্কা খাওয়ার পর পরমাণুর সঙ্গে ধাক্কা খাচ্ছে এবং পরমাণু থেকে ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রনগুলি অ্যানোডের দিকে যায়, এদিকে আসছে ইলেকট্রন কণার স্রোত, এবং পজিটিভ আয়ন ছিদ্রযুক্ত ক্যাথোড দিয়ে বেরিয়ে যায়। তাহলে পজিটিভ আয়ন কোন দিকে যাচ্ছে? এইচ প্লাস আয়নটা ওই ক্যাথোডের দিকে যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এই ক্যাথোড অভিমুখে ধাবিত হয়ে পজিটিভ কণার স্রোতকে বলা হবে অ্যানোড রশ্মি। তাহলে যেটা ক্যাথোড অভিমুখে ধাবিত পজিটিভ কণার স্রোত তাকে বলা হচ্ছে অ্যানোড রশ্মি। তাহলে এর থেকে দুটো সিদ্ধান্তে কি এলাম? ক্যাথোড রশ্মি হচ্ছে কি কণার স্রোত? নেগেটিভ কণার স্রোত, অর্থাৎ যাকে বলা হয় ইলেকট্রন। অ্যানোড রশ্মি পজিটিভ কণার স্রোত, যাকে বলা হচ্ছে প্রোটন। এই দুটো পয়েন্টই মনে রাখতে হবে, এগুলো মোটামুটি দেখে রাখলে চলবে। আর কোন কোন রশ্মিটা কি কণা দ্বারা গঠিত সেটা ভালো করে মনে রাখতে হবে। এখান থেকে দু একটি পয়েন্ট মনে রাখবে, যেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে যখন এই চ্যাপ্টারের ভেতরে প্রবেশ করব আস্তে আস্তে ধীরে ধীরে কাজে লাগবে। দেখো, পজিটিভ মানে দুটো একই আধানগ্রস্ত, যদি পজিটিভের সঙ্গে পজিটিভ কণা পরস্পর কি করবে? বিকর্ষণ করবে। মানে এখানে যদি পজিটিভ কণা এবং পজিটিভ কণা পরস্পরের কাছাকাছি নিয়ে আসো, পরস্পর কি করবে? বিকর্ষণ করবে। এই জন্য পজিটিভ ভার্সাস পজিটিভ বিকর্ষণ। নেগেটিভ ভার্সাস নেগেটিভ, অর্থাৎ দুটো একই আধান রয়েছে, এটাও কিন্তু বিকর্ষণ করবে। দুটো নেগেটিভ চার্জকে যদি পাশাপাশি নিয়ে আসো তাহলে দুটো কি করবে? বিকর্ষণ করবে। নেগেটিভ ভার্সাস পজিটিভ, অর্থাৎ দুটো আলাদা আধানযুক্ত কণা, একটা নেগেটিভ কণা আর একটা পজিটিভ কণা, পরস্পর কি করবে? আকর্ষণ করবে। তাহলে নেগেটিভের সঙ্গে পজিটিভ হলে আকর্ষণ, অর্থাৎ এখান থেকে একটা সিদ্ধান্ত বলা যায় যে একই চার্জযুক্ত কণা পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত চার্জযুক্ত কণা পরস্পরকে আকর্ষণ করবে। এরপরে দেখো, চার্জবাহী কণা তড়িৎ ধর্ম এবং চুম্বক ধর্ম এই দুটো কিন্তু বর্তমান। চার্জবাহী যে কোনো কণার তড়িৎ ধর্ম বর্তমান, মানে কি? সে তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রভাব দেখাবে। চার্জবাহী যে কোনো কণা চুম্বক ক্ষেত্র বর্তমান, মানে কি? সে চুম্বক ক্ষেত্রের মধ্যেও, এই চুম্বক ধর্ম বর্তমান মানে কি? চুম্বক ক্ষেত্রের মধ্যেও সে কি করবে? তার প্রভাবটা দেখাবে। এবারে তড়িৎ ক্ষেত্র কি, চুম্বক ক্ষেত্র কি, সেটা পরে ডিসকাস করা হবে, হালকা একটু ডিসকাস করা হবে। ফিজিক্সে তোমরা ভালোভাবে পড়বে, এখানে হালকা একটু ডিসকাস করে দেওয়া হবে, সেটা পরের নেক্সটে পড়াবো কিছু সময় পর। দেখো এখন তাহলে চার্জবাহী কণার কি তড়িৎ ধর্ম চৌম্বক ধর্ম দুটোই রয়েছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রভাব দেখাবে, চৌম্বক ক্ষেত্রে প্রভাব দেখাবে। এরপরে আসছি নিউট্রন। তাহলে ইলেকট্রন প্রোটন দুটো কণা আবিষ্কার হয়ে গেল, দুটো কণা আমরা দেখলাম এক্ষুনি কিভাবে তৈরি হলো দুটো কণা। এরপরে আসছে নিউট্রন। নিউট্রনটা কিভাবে আমরা অস্তিত্ব লক্ষ্য করা যাবে? কিভাবে দেখা গেল যে ইলেকট্রন এবং প্রোটন যে কোনো পরমাণুর মধ্যে রয়েছে, পারমাণবিক গুরুত্বের স্কেল অনুযায়ী ইলেকট্রনের ভরটাকে নগণ্য ধরা হয়, মানে ইলেকট্রনের প্রায় ভর নেই বললেই চলে, এভাবে পারমাণবিক গুরুত্বের স্কেল অনুযায়ী বলা হচ্ছে। আর প্রোটনের ভর কত ধরা হবে? 1 একক ধরা হয়। তাহলে প্রোটনের ভরটাকে ধরা হয় 1 একক এবং ইলেকট্রনের ভর নেই বললেই চলে। এবারে যদি কোনো একটা পরমাণুর কথা আমি বিবেচনা করি, তাহলে সেই পরমাণুর মধ্যে প্রোটন রয়েছে এবং ইলেকট্রন রয়েছে, নিউট্রন তো এখনো অস্তিত্ব পাওয়া যায়নি, তাহলে প্রোটন আর ইলেকট্রন রয়েছে এটা কল্পনা করা যায়। এবারে ইলেকট্রন যেহেতু ভর নেই, তাহলে প্রোটনের ভরটাই টোটাল পরমাণুর ভর হিসেবে বিবেচিত হবে। একটা পরমাণুর মধ্যে পরমাণু, তার মধ্যে ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে, নিউট্রনের অস্তিত্ব এখনো পাওয়া যায়নি। তাহলে ইলেকট্রনের ভর এখানে পারমাণবিক গুরুত্বের স্কেল অনুযায়ী বলা হচ্ছে এর ভরটা নেই। তাহলে প্রোটনের ভর কত? 1 একক। তাহলে নিশ্চয়ই পরমাণুর মধ্যে প্রোটন যতগুলো রয়েছে তার টোটাল ভরটাই এই টোটাল পরমাণুর ভর, যেহেতু ইলেকট্রনের ভর নেই। কিন্তু দেখা যাচ্ছে কেবলমাত্র 1H1, এটা কি হাইড্রোজেনের আইসোটোপ, এই পরমাণু সাধারণ হাইড্রোজেন বলা হয়, এই পরমাণুর ক্ষেত্রে দেখো ভর সংখ্যা যেটাই প্রোটন সংখ্যা একই। তাহলে নিশ্চয়ই প্রোটনের ভর যত হবে তার ভর সংখ্যা একই ব্যাপার। তাহলে এখানে ভর সংখ্যার মান মানে ভরের মানটা যত পাচ্ছি, প্রোটন সংখ্যার মান তত পাচ্ছি। তাহলে প্রোটনের ভর যেইটা তার ভর হচ্ছে সেই মান পাওয়া যাবে। কিন্তু যদি অন্য কোনো পরমাণু ধরা হয় 1H2,
তাহলে এখানে দেখো ভর কিন্তু 2, প্রোটন 1, তাহলে প্রোটন 1 পাওয়া যাচ্ছে, ভর সংখ্যা 2 পাওয়া যাচ্ছে, তাহলে নিশ্চয়ই প্রোটনের তুলনায় তার ভরের মানটা বেশি। তাহলে এখানে প্রোটনের সঙ্গে ভরের মান সমান নয়, কেবলমাত্র এই পরমাণুটি ছাড়া আর সমস্ত পরমাণুর ক্ষেত্রে প্রোটনের ভর যদি হিসাব করি তার তুলনায় পরমাণুর প্রকৃত ভর অনেক বেশি দেখা গেছে। এটা পরীক্ষা করে দেখা গেছে অনেক বেশি, আর এটা অমনিতে থিওরিটিক্যালি প্রমাণ হচ্ছে অনেক বেশি হবে ভরের মানটা, প্রকৃত ভরের মানটা পরমাণুর প্রোটনের তুলনায়। তাহলে যদি প্রোটনের তুলনায় পরমাণুর প্রকৃত ভরের মানটা বেশি হয়, তাহলে নিশ্চয়ই প্রোটন এবং ইলেকট্রনের সঙ্গে সঙ্গে ওই পরমাণুর মধ্যে আরও কণা রয়েছে যাকে নিয়েই পরমাণুর প্রকৃত ভরটা গঠিত হচ্ছে। তাহলে এখান থেকে দেখো পরমাণুর প্রকৃত ভর সমান প্রোটন প্লাস অন্য যে কোনো একটা কণা। এই কণাটার ভরকে নিয়ে টোটাল পরমাণুর প্রকৃত ভর হচ্ছে, কারণ প্রোটনের ভরের সঙ্গে যেহেতু প্রকৃত ভর সমান নয়, নিশ্চয়ই এর সঙ্গে কিছু কণার ভর অ্যাড করলে তবেই কি আমি পরমাণুর প্রকৃত ভর পাচ্ছি। এই যে উপলব্ধি পাওয়া যাচ্ছে যে কোনো একটা পরমাণুর মধ্যে নিশ্চয়ই অন্য একটা কণা রয়েছে প্রোটন ইলেকট্রন ছাড়াও, এই উপলব্ধি থেকেই নিউট্রনের অস্তিত্ব ধীরে ধীরে বেরিয়ে আসছে। এবারে দেখো কি লেখা আছে, ভালো করে লক্ষ্য করো। পারমাণবিক গুরুত্বের স্কেল অনুযায়ী প্রোটনের ভর 1 একক এবং ইলেকট্রনের ভর প্রায় ভরহীন, ইলেকট্রনের ভর নেই। তাহলে মৌলের পরমাণু কেবলমাত্র ইলেকট্রন প্রোটন দ্বারা গঠিত হলে, যেহেতু নিউট্রনের অস্তিত্ব পাওয়া যায়নি, তাহলে তখন নিউট্রনের অস্তিত্ব যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাচ্ছে ধরে নিতে হচ্ছে ইলেকট্রন প্রোটন দ্বারা গঠিত। তাহলে মৌলের পরমাণু কেবলমাত্র ইলেকট্রন প্রোটন দ্বারা গঠিত হলে পরমাণুর ভর মোট প্রোটনের ভরের সমান হবে। যেহেতু ইলেকট্রনটা ভরহীন, তাহলে পরমাণুর যে প্রকৃত ভরটা পাবো, যেহেতু পরমাণুর মধ্যে প্রোটন আর ইলেকট্রন শুধু রয়েছে, তাহলে পরমাণুর প্রকৃত ভরটা মোট প্রোটনের ভরের সমান হবে। কিন্তু সাধারণ হাইড্রোজেন ছাড়া অন্য যে কোনো পরমাণুর প্রোটনের ভর অপেক্ষা পরমাণুর প্রকৃত ভর বেশি হয়। এক্ষুনি প্রমাণ করেছি, সাধারণ হাইড্রোজেন ছাড়া অন্য যে কোনো পরমাণুর ভরটা পরমাণু প্রোটনের প্রকৃত ভর অপেক্ষা, পরমাণু প্রোটনের যে ভরটা তার অপেক্ষা পরমাণুর প্রকৃত ভরটা কি হবে, বেশি হবে। তাই অন্য যে কোনো কণা নিশ্চয়ই পরমাণুর মধ্যে রয়েছে বা পরমাণুর মধ্যে উপস্থিত রয়েছে। তাহলে এটা কিভাবে রয়েছে চলো ব্যাখ্যা করে দেখো। তাহলে নিউট্রন কণা অস্তিত্ব যে রয়েছে পরমাণুর মধ্যে, সেটা একটু আগে কিভাবে অস্তিত্ব রয়েছে সেটা বললাম। এবারে দেখো বিজ্ঞানী স্যাডউইক কি করেছেন, বেরিলিয়ামের একটা পরমাণুকে, এটা কি হিলিয়াম কণা, হিলিয়াম কণাটা কি আলফা কণা নামে পরিচিত, He2+ বলা হয় আলফা কণাকে। তাহলে এই যে আলফা কণা দ্বারা কাকে আঘাত করা হচ্ছে, বেরিলিয়াম একটা পরমাণুকে, তখন কি হবে কার্বনের একটা আইসোটোপ পাওয়া যায় এবং একটা নিউট্রন নির্গত হবে। এই যে কণাটা নির্গত হচ্ছে, এই কণাটার নাম দেওয়া হচ্ছে কি নিউট্রন। যেহেতু এইটাকে আঘাত করে এই কণাটা নির্গত হচ্ছে, এই কার্বন আইসোটোপ বাদ দিয়ে এই কণা একটা নির্গত হচ্ছে, যেটা স্যাডউইক পরীক্ষা করেছিলেন এবং রাদারফোর্ডের প্রস্তাবিত অনুযায়ী এই কণাটার নাম কি দিয়েছিলেন, নিউট্রন। তাহলে এই কণাটা দেখা গেছে প্রোটন বা হাইড্রোজেন পরমাণুর ভরের সমান হবে, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হবে না। একটু আগে কি বলা হচ্ছে, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত না হলে তার কোনো চার্জ নেই, চার্জগ্রস্ত কণাই কেবলমাত্র তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয়। তাহলে নিউট্রন কি হবে, নিউট্রনটা কি হবে, নিস্তড়িৎ, এর কোনো চার্জ নেই, অর্থাৎ কোনো চার্জে থাকে না। দেখো এবার কিছু কিছু পয়েন্ট আছে, ভালো করে লক্ষ্য করো, এবং ইলেকট্রন প্রোটনের ভর, তার চার্জ কত, এগুলো ভালো করে মনে রাখতে হবে, পরপর যখন ম্যাথে যাব তখন কাজে লাগবে। দেখো প্রোটনের ভর ইলেকট্রনের ভরের প্রায় 1836 গুণ, অর্থাৎ প্রোটনটা ইলেকট্রনের তুলনায় 1836 গুণ ভারী। নিউট্রনের ভর প্রোটনের ভরের প্রায় সমান, কিন্তু ইলেকট্রন অপেক্ষা 1836 গুণ ভারী। তাহলে নিউট্রনটা কি হবে, ইলেকট্রন অপেক্ষা 1836 গুণ ভারী। অনেক বইতে দেওয়া আছে 1837 গুণ ভারী, অনেক বইতে 1836 গুণ দেওয়া আছে, এটা যেটা লিখতে পারে। 1837 গুণ ভারী কার, নিউট্রনের ভরটা ইলেকট্রনের তুলনায় 1837 গুণ ভারী, আর প্রোটনের ভরটা ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী, 1836 গুণ ভারী। এবারে ইলেকট্রনের চিহ্ন কি, ই হতে পারে, ই মাইনাস হতে পারে, বিটা মাইনাস হতে পারে, -1E0, এটা হচ্ছে ফর্ম, ইলেকট্রনের ফর্ম হচ্ছে -1E0, আর এগুলো হচ্ছে চিহ্ন। ইলেকট্রনের ভর 9.1 × 10⁻28 গ্রাম, চার্জ হচ্ছে -1.602 × 10⁻19 কুলম। প্রোটনের চিহ্ন পি, আর 1H1 হচ্ছে তার ফর্ম। ভর কত হবে, 1.6725 × 10⁻24 গ্রাম।
চার্জ কত হবে, এটা মাইনাস হলে এটা প্লাসে হবে, কিন্তু চার্জ একই, ইলেকট্রনেরও চার্জ যা, প্রোটনের সংখ্যা মানটা একই, শুধু এটা মাইনাসে হবে এটা প্লাসে হবে, এটা মনে রাখার নিয়ম। তাহলে সংখ্যা মান একটা মুখস্থ করে নেবে, ইলেকট্রনের চার্জটা হবে মাইনাসে, প্রোটনের চার্জটা হবে প্লাসে। 1.602 × 10⁻19 কুলম্ব একই। নিউট্রনের চিহ্ন N0N1, এটা নিউট্রনের ফর্ম। ফর্ম মানে কি, জিরোটা হচ্ছে প্রোটন সংখ্যা আর এটা হচ্ছে তার ভর সংখ্যা, 1টা হচ্ছে প্রোটন সংখ্যা, এটা ভর সংখ্যা, -1 প্রোটন সংখ্যা, এটা এই -1 নিচে থাকবে আর 0, এগুলো ফর্ম প্রত্যেকটা। এবারে নিউট্রনের ক্ষেত্রে দেখো, নিউট্রনের কত ভর, কত 1.675 × 10⁻24 গ্রাম। আর নিউট্রনের চার্জ 0, আমরা জানি নিউট্রন নিস্তড়িৎ। পজিট্রন একটা কণা আছে, এটা বিশেষ কাজে লাগে না, শুধু এর চিহ্নটা মনে রাখবে, E+ বা β+ বা +1 E0।